নমস্কার, গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ভাষা বিজ্ঞানের আরো একটি নতুন পর্ব নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভাষা বিজ্ঞান বলতে ঠিক কি বুঝি, তুলনামূলক ভাষা বিজ্ঞান কাকে বলে, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষা বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলি নিয়ে সেই ভিডিওটিতে আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভাষা বিজ্ঞানের প্রধান দুটো শাখা, প্রধান ভাষা বিজ্ঞান এবং ফলিত ভাষা বিজ্ঞান। এই দুটো শাখার আবার কি কি ভাগ আছে সেইগুলো সম্পর্কে আমরা জানবো। এছাড়া বিস্তারিতভাবে আলোচনা করব ফলিত ভাষা বিজ্ঞানের প্রথম ভাগ সমাজ ভাষা বিজ্ঞান নিয়ে। তাই বলবো ধৈর্য ধরে পুরো ভিডিওটা মন দিয়ে শোনো। তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটা দেখার পর তোমরা যদি তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের কাছে পুরো বিষয়টা জলের মতন পরিষ্কার হয়ে যাবে এবং প্রশ্নপত্রতে তুমি একটা প্রশ্ন দেখবে তোমার অজানা নয়। বারবার তোমাদেরকে বলছি, তোমাদের যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্ন আসছে তাই বইটা খুঁটিয়ে পড়ো, মানে বইয়ের সাহায্য নিতে পারো, কিন্তু প্রত্যেকটা বিষয় বই অনুযায়ী বই ধরে লাইন বাই লাইন খুঁটিয়ে পড়ো। দেখবে তোমার পরীক্ষা খুব ভালো হবে এবং 40 নম্বর থাকবে তোমার হাতের মুঠোয়। তাহলে আজকে আর দেরি না করে চলে যাচ্ছি আমাদের পড়ার আলোচনায়। ভাষা বিজ্ঞান। দেখো, ভাষা বিজ্ঞান এটা প্রধান এর দুটো শাখা। একটা হলো প্রধান ভাষা বিজ্ঞান এবং দ্বিতীয়টি হলো ফলিত ভাষা বিজ্ঞান। ফলিত ভাষা বিজ্ঞান। এবার প্রধান ভাষা বিজ্ঞান আর ফলিত ভাষা বিজ্ঞান এই দুটো আলাদা করছি কিভাবে। দেখো, প্রধান ভাষা বিজ্ঞান, আগের দিনে আমরা জেনেছিলাম যে ভাষা বিজ্ঞান কিসের আলোচনা করে, মুখের ভাষার, মৌখিক ভাষার আলোচনা করে। সেক্ষেত্রে প্রধান ভাষা বিজ্ঞানের যে ভাগগুলো আমরা দেখব সেগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে এই ভাগের মধ্যে রয়েছে ভাষার যে ব্যাকরণগত দিক, সেই দিকটা নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রধান ভাষা বিজ্ঞানে। তাই জন্য প্রধান ভাষা বিজ্ঞানের যে ভাগ সেখানে রয়েছে ধ্বনি বিজ্ঞান, ধ্বনি তত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং আছে শব্দার্থ তত্ত্ব। তাহলে দেখো, খুব সহজেই আমরা বুঝতে পারছি যে প্রধান ভাষা বিজ্ঞানের যে ভাগগুলো সেখানে রয়েছে একদম যে ব্যাকরণগত দিক, ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। অর্থাৎ ভাষা বলতে গেলে সেটা কিভাবে আমরা উচ্চারণ করছি, কোথায় কিরকম ভাবে শব্দটা আমরা প্রকাশ করছি, বাকযন্ত্রের সাহায্যে কিভাবে উচ্চারণ করছি, এই সমস্ত যে খুঁটিনাটি বিষয় সেগুলো রয়েছে এই প্রধান ভাষা বিজ্ঞানের মধ্যে। তাহলে ফলিত ভাষা বিজ্ঞান কি নিয়ে আলোচনা করছে? দেখো, ভাষা বিজ্ঞানে যেমন একটা ব্যাকরণগত দিক আছে, তেমনি মানব জীবনের সাথে ভাষা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা প্রতিটা পদক্ষেপে আমাদের অজান্তেই ভাষা বিজ্ঞানকে বহন করে নিয়ে চলেছি, আমরা বুঝি না হয়তো। তাই দেখো, ফলিত ভাষা বিজ্ঞানের প্রথম যে ভাগ সেটা হলো সমাজ ভাষা বিজ্ঞান। নামের সঙ্গেই এর অর্থ পেয়ে যাচ্ছ, সমাজ ভাষা বিজ্ঞান। আচ্ছা, সমাজ কিন্তু আমাদের মানুষকে নিয়েই গড়ে ওঠে। সমাজ ভাষা বিজ্ঞান, মনোভাষা বিজ্ঞান। দেখবে এখানে খেয়াল করে দেখবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমাদের মানব জীবনের একটা সম্পর্ক আছে। মনোভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান। তারপরে নৃভাষা বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান। এছাড়াও আর একটা পার্ট আছে, সেটা হলো অভিধান বিজ্ঞান।
তাহলে এই হলো আমাদের ছক। এই ছকটা তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবে এবং এইগুলোর বিষয়ে আমরা পরে জানবো। ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, এই বিষয়টা আমরা পরে জানবো। তোমাদের এখান থেকে কিছু কিছু জিনিস আছে। ফলিত ভাষা বিজ্ঞানের যে বিষয় সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র সমাজ ভাষা বিজ্ঞান নিয়ে। বই থেকে এই অংশগুলো তোমরা একটুখানি ভালোভাবে পড়বে। আসল জিনিসটা ছকের আকারে ভালোভাবে বুঝে নাও, তাহলে জিনিসটা বই থেকে পড়তে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তাহলে চলো এবার আমরা চলে যাই সমাজ ভাষা বিজ্ঞানের আলোচনায়। দেখো, সমাজ ভাষা বিজ্ঞান, এই যে সমাজ ভাষা বিজ্ঞান, একটু আগেই বললাম যে মানুষ যেহেতু সমাজবদ্ধ জীব, মানুষ সমাজে বাস করে, তাহলে সমাজে মানুষ যখন আরেকটি মানুষের সঙ্গে কথা বলছে, তার ভাব বিনিময় করছে, সেক্ষেত্রে কার সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলছে, কোন পরিবেশে সেই মানুষটি কথা বলছে, এই সমস্ত কিছু নির্ভর করে এবং এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় সমাজ ভাষা বিজ্ঞানে। এই সমাজ ভাষা বিজ্ঞানের তিনটি ভাগ আছে। তিনটি ভাগের মধ্যে রয়েছে বর্ণনাত্মক ভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান, এছাড়া আছে পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান এবং আরেকটি আছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান। বর্ণনাত্মক অর্থাৎ ডেসক্রিপটিভ, পরিবর্তমান অর্থাৎ ডায়নামিক এবং প্রয়োগমূলক অর্থাৎ অ্যাপ্লাইড সোশিও লিঙ্গুইস্টিক্স। তাহলে সমাজ ভাষা বিজ্ঞানের এই যে তিনটি ভাগ, এই তিনটি ভাগ কিন্তু তোমরা একটু মনে রাখবে। এই বিষয়টা আমি আরো সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই আমরা আলোচনা করব বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান নিয়ে। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান অর্থাৎ ডেসক্রিপটিভ সোশিও লিঙ্গুইস্টিক্স, এখানে দেখো, এখানে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো সেন্ডার, রিসিভার। সেন্ডার কাকে বলে? বক্তা। রিসিভার শ্রোতা। দেখো, যখন আমরা কথা বলি তখন কেউ একজন বক্তা হয়ে কথাটা বলছে এবং যার কাছে যাচ্ছে তিনি হলেন শ্রোতা। এই যে বক্তা এবং শ্রোতা দুজনেই কোন লিঙ্গের, অর্থাৎ বক্তা যিনি কথা বলছেন তিনি কি স্ত্রী নাকি পুরুষ, যিনি শুনছেন তারই বা কত বয়স, তিনি স্ত্রী না পুরুষ, এই সমস্ত কিছু নির্ভর করে কথা বলার ক্ষেত্রে। তার কারণ হলো, একটা বিষয় খেয়াল করো, তুমি বাড়িতে থাকলে যে ভাষায় কথা বলো, যে টোনে কথা বলো, সেই টোনে কিন্তু তুমি তোমার বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলো না। আবার তুমি খেলার মাঠে তোমার বন্ধুদের সাথে সেই একই ভাষায় একই টোনে কথা কিন্তু বলো না। মাছের বাজারে গিয়ে মাছ কিনতে যে দরাদরি করা হয়, তখন যে ভাষায় কথা বলা হয়, সেই ভাষায় কিন্তু ডাক্তারবাবুর কাছে গিয়ে রোগীর যখন রোগের বর্ণনা দেওয়া হয়, সেই ভাষায় কথা বলা হয় না। অর্থাৎ দেখো, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন পরিবেশে কথা বলার ধরন বদলে যাচ্ছে। বা উল্টো দিকে যে মানুষটা আছেন, সেই মানুষটার সামনে আমি কিভাবে কথা বলবো, কিভাবে কথা বলা উচিত, সমস্ত বিষয়গুলোই কিন্তু বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের অন্তর্গত। আমরা কিন্তু এইগুলো অজান্তেই ব্যবহার করে চলেছি, আমরা এগুলো ছোট থেকেই শিখে যাই, কিন্তু তার মধ্যে যে একটা বিজ্ঞান কাজ করছে সেইটা আমরা আজকে জানতে পারছি। তাহলে দেখো, সেন্ডার কিরকম, রিসিভার কিরকম এবং কোন পরিস্থিতিতে কথা বলছে, অর্থাৎ উপলক্ষ, অর্থাৎ সেটিং। এই ইংরেজি টার্মগুলো এবং বাংলা টার্মগুলো প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে।
ফলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা খেলার মাঠে যেরকম ভাবে কথা বলি, শ্রেণীকক্ষে সেভাবে কথা বলি না, মাছের বাজারে গিয়ে যেভাবে দরদাম করি সেইভাবে আমরা ডাক্তারবাবুর কাছে গিয়েও কথা বলি না। ফলে এই যে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে কথা বলার ভাষা বদলে বদলে যাচ্ছে, এইগুলো কিন্তু সমাজ ভাষা বিজ্ঞানে আলোচনার বিষয়। এরপরে যেটা বলবো, আশা করছি এই বিষয়টা তোমাদের বোঝা গেছে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রেজিস্টার। রেজিস্টার রেজিস্টার হলো এই যে তোমার ভাষা বিভিন্ন সময় বদলে যাচ্ছে। তুমি ব্যক্তি মানুষটা একজন, কিন্তু তোমারই ভাষা বাড়িতে যেমন বিদ্যালয়ে অন্যরকম। তাই বাড়িতে যে ভাষা রেজিস্টারটা তুমি ব্যবহার করছো সেই ভাষা রেজিস্টারটা কিন্তু তুমি বিদ্যালয়ে ব্যবহার করছো না, বা তুমি তোমার খেলার মাঠের বন্ধুদের সাথেও সেই ভাষা রেজিস্টারে কথা বলছো না। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী মানুষের ভাষা যখন বদলে বদলে যায় তখন তাকে বলা হয় রেজিস্টার। ঠিক আছে, উপলক্ষ অনুযায়ী যখন মানুষের ভাষা বদলে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে রেজিস্টার। তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে। এরপর আমরা যেটা মনে রাখবো সেটা হলো কোড সুইচিং। কোড সুইচিং, দেখো কোড হচ্ছে কোনো একটা বিশেষ উপভাষা, সেটা হলো কোড। কোড সুইচিং তাহলে কি? দেখবে খেয়াল করে, আমাদের আশেপাশে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন। এই উদাহরণটা আমি দিচ্ছি একেবারেই তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে তোমরা সহজে বুঝতে পারো বিষয়টা। সেটা হলো সাঁওতাল জনগোষ্ঠীর যে মানুষজন আমাদের আশেপাশে বসবাস করেন, তারা নিজেদের মধ্যে যখন কথা বলেন তখন কিন্তু তারা নিজেদের ভাষায় কথা বলেন, সাঁওতালি ভাষায় তারা কথা বলেন। কিন্তু যখন তারা প্রয়োজনের তাগিদে আমাদের সাথে কথা বলেন, যারা আমরা বাংলা ভাষায় কথা বলি, তখন কিন্তু তারা বাংলাতেই কথা বলেন। ফলে এই যে তারা একই সাথে সাঁওতালি ভাষাও বলছে, আবার প্রয়োজনের তাগিদে বাংলা ভাষাও বলছে, এই যে প্রয়োজনে তারা বদলে নিচ্ছে তাদের ভাষাকে, একেই বলা হচ্ছে কোড সুইচিং। তাহলে যেই মানুষটা শেরপা, সে কিন্তু তার বাড়িতে তার ভাষায় কথা বলছে, কিন্তু আমরা যখন পাহাড়ে যাই তখন কিন্তু সে আমাদের সাথে হিন্দিতে কথা বলছে, বা নেপালি ভাষায় কথা বলছে, বা ইংরাজি ভাষাতেও অনেক সময় তারা কথা বলে থাকে। তাই এই ব্যাপারটাও কিন্তু এই কোড সুইচিং এর মধ্যেই পড়ে। আর একটা জিনিস এখানে বলে রাখা ভালো, সেটা হচ্ছে অনেকেই কিন্তু, তাহলে তোমরা বলবে যে আমরাও তো অনেকে হিন্দি বলতে পারি, ইংরাজি বলতে পারি, আবার বাংলাটাও বলতে পারি, তাহলে এটাকে কি বলবো? এটাও কিন্তু কোড সুইচিং এর মধ্যেই পড়বে। কিন্তু যে মানুষটা সাঁওতালি ভাষা আর বাংলা ভাষা পাশাপাশি বলছে, সে কিন্তু বলছে তার প্রয়োজনের তাগিদে। সে কিন্তু আলাদা করে বাংলা ভাষাটা শেখেনি, পরিবেশ তাকে শিখিয়ে নিয়েছে, সে শিখে গেছে, তাকে প্রয়োজনের তাগিদেই দুটো ভাষা শিখতে হয়েছে। কিন্তু আমরা অনেকে শখে শিখি, যে অনেকগুলো ভাষা আমরা শিখবো, জানবো, এই একটা তাগিদ থেকে আমরা অনেক সময় শিখে থাকি। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু কোড সুইচিং এর মধ্যেই পড়বে। আশা করছি তোমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞানের মধ্যে এই সেন্ডার, রিসিভার, সেটিং, রেজিস্টার এবং কোড সুইচিং, এই টার্মগুলো একটু ভালোভাবে খেয়াল করবে, এবং তোমাদের বইতে যে উদাহরণ হিসাবে ভালোভাবে বোঝানো আছে সেই জায়গাটাও তোমরা এরপর দেখলে আশা করি বুঝতে পারবে। এরপর আমরা যেটা বলবো সেটা হলো পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান। এই পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান বা ডাইনামিক সোশিও লিঙ্গুইস্টিক্স, এই যে বিষয়টা, এখানে আমরা দুইটি টার্ম মনে রাখবো। একটা হলো দ্বিভাষিকতা, দ্বিভাষিকতা, আরেকটি হলো ভাষা সংরক্ষণ। দ্বিভাষিকতা বা বাইলিঙ্গুয়ালিজম, আমরা এতক্ষণ যে কথাটা বলে থামলাম সেই কথাটা রেস ধরেই বলতে পারি। এই যে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ সাঁওতালি ভাষায় কথা বলছেন এবং প্রয়োজনে তারা বাংলা ভাষাও ব্যবহার করছেন, এই যে দুটো ভাষা
সমান্তরালভাবে এগিয়ে চলেছে, দুটো ভাষার কেউ কাউকে এগিয়ে যাচ্ছে না বা ছাপিয়ে যাচ্ছে না। অর্থাৎ সাঁওতালি ভাষা বাংলা ভাষাকে ছাপিয়ে যাচ্ছে না, বা বাংলা ভাষাও সাঁওতালি ভাষাকে ছাপিয়ে যাচ্ছে না সাঁওতাল জনগোষ্ঠী মানুষের কাছে। অর্থাৎ তারা কিন্তু দুটো ভাষাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে চলেছেন। এক্ষেত্রে এই দুটো ভাষা যে একসাথে এগিয়ে চলেছে তাকেই বলা হয় দ্বিভাষিকতা বা বাইলিঙ্গুয়ালিজম। দুটো ভাষা যখন দুটো, এটা শুধু আমি তোমাদেরকে উদাহরণ হিসাবে বললাম যে সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ, কিন্তু বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষ যদি পাশাপাশি থাকতে শুরু করেন এবং তারা যদি নিজেদের ভাষা, দুটো ভাষাকেই সমানভাবে বজায় রাখতে পারেন, তাহলে সেটাকেই বলা হবে দ্বিভাষিকতা বা বাইলিঙ্গুয়ালিজম। আর যখনই একটা ভাষা অন্য আরেকটা ভাষাকে ছাপিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই কোনো একটা ভাষা চাপা পড়ে যাচ্ছে, সেই ভাষাটা আর ব্যবহার করা হচ্ছে না, তখন কিন্তু আসে এই ভাষা সংরক্ষণ বা মেনটেনেন্সের কথা। আশা করছি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যে বাইলিঙ্গুয়ালিজম অর্থাৎ দুটোই পাশাপাশি চলছে, আর যখন একটা ভাষা অবলুপ্তির পথে চলে যাচ্ছে তখন আসছে ভাষা সংরক্ষণের কথা। এই বিষয়টাই কিন্তু পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয়। এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান বা অ্যাপ্লাইড সোশিও লিঙ্গুইস্টিক্স। তাহলে এই যে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান, কিসের প্রয়োগ করছি? ভাষার প্রয়োগ করছি। অর্থাৎ যে ভাষাটা মৌখিক ভাষা, যার হয়তো লিখিত কোনো রূপ নেই, সেই ভাষাটার লিখিত রূপ আনা, লিপির প্রবর্তন করা, এই সমস্ত কাজগুলো করে থাকি প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানে। অ্যাপ্লাইড অর্থাৎ মৌখিক ভাষাটার একটা লিপি তৈরি করে তার একটা ঠিকঠাক ভাবে সেই ভাষাটার মান্যতা দেওয়া, সেই ভাষার বই তৈরি করা। সাঁওতালি ভাষার কোনো লিখিত রূপ ছিল না, তাই অলচিকি লিপি তৈরি করে সেই অলচিকি লিপিতে গ্রন্থ তৈরি করে এবং তার থেকে পাঠ্য বই তৈরি করে সেই যে প্রয়োগ করা, তাকেই কিন্তু এই কাজগুলোই কিন্তু প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের কাজ, অ্যাপ্লাইড সোশিও লিঙ্গুইস্টিক্স। অর্থাৎ এখানে মাতৃভাষা শেখানোর পদ্ধতি, অন্য কোনো ভাষা শেখানোর পদ্ধতি, কোনো বানানকে সংশোধন করা, পরিমার্জন করা, সংশোধন করা, এই বিভিন্ন যে প্রয়োগমূলক বিষয়গুলো, সেই বিষয়গুলোই কিন্তু এখানে করানো হয়। প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞানের কাজই হলো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কাজ করে চলা এবং সমাজ ভাষা বিজ্ঞানকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে আশা করছি তোমাদের কাছে সমাজ ভাষা বিজ্ঞানের যে তিনটে ভাগ, বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান, পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান এবং প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান, এই তিনটে বিষয় আশা করছি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় থেকো।